আমন্ত্রণ দিনের বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নিজেরা বিভক্ত হলে জাতি হিসেবে সব অর্জন ব্যর্থ হয়ে যাবে বললেন প্রধান উপদেষ্টা। এমন বাংলাদেশ গড়তে হবে যাকে বিশ্ব অনুসরণ করবে। দেশের প্রয়োজনেই মার্কিন কোম্পানি থেকে এলএনজি কেনা হচ্ছে জানালেন অর্থ উপদেষ্টা। বেশি দামে গম কেনা হলেও ভোক্তা পর্যায়ে প্রভাব পড়বে না। এবং বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির হারে বাংলাদেশ দ্বিতীয়, তাপদাহ মোকাবেলায় নগর পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান পরিবেশ উপদেষ্টার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নিজেরা বিভক্ত হলে জাতি হিসেবে সবাই ব্যর্থ হয়ে যাবে, তাই কোনোভাবেই ব্যর্থ হওয়া যাবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সবাই মিলে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে। মঙ্গলবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, অবাধ ধর্মচর্চার পরিবেশ সৃষ্টি করতে সরকার বদ্ধপরিকর। বিস্তারিত আহমেদের প্রতিবেদনে। আসন্ন দুর্গোৎসব উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। এছাড়া পূজার প্রস্তুতি সম্পর্কেও খোঁজখবর নেন তিনি। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তৃতায় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের অগ্রিম শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। বলেন, এদেশের সকল ধর্মের মানুষের জন্য সমান অধিকার রয়েছে। নিজেরা বিভক্ত হলে জাতি হিসেবে সব অর্জন ব্যর্থ হয়ে যাবে। আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি, তার মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে সবাইকে সব নাগরিক অধিকার নিশ্চিত করা, সেটা যেন আমরা করতে পারি। তিনি জানান, এমন রাষ্ট্র গড়তে চাই যা দেখে বিশ্ব বাংলাদেশকে অনুকরণ করবে। জুলাই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে এক হয়ে কাজ করতে হবে। যত ধর্মীয় পার্থক্যই থাকুক, সব ধর্মের মানুষের জন্য সরকার সমান মর্যাদা দিতে বাধ্য। আমরা সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে, সম্পূর্ণ বিশ্বাসের মধ্যে আমরা আমাদের যার যার মত, যার যার ধর্ম পালন করতে চাই। এই নিশ্চয়তা আমরা চাই। সম্মিলিতভাবে সমস্ত অশুভ শক্তিকে পরাজিত করে এর মধ্যেই ঐক্যবদ্ধ হবার চিত্র আছে। এছাড়া সবাই ঐক্যবদ্ধ থাকলে আগামীতে সব ধর্মের মানুষের জন্য বাংলাদেশ সম্প্রীতির উদাহরণ হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। এই অটুট একটা পরিবার হিসেবে। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা। কোনো ব্যক্তিকে বিবেচনায় নিয়ে নয়, দেশের প্রয়োজনেই মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কেনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। মঙ্গলবার দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বাণিজ্য ঘাটতি কমাতে অতিরিক্ত দামে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করা হলেও এর ফলে ভোক্তা পর্যায়ে কোনো প্রভাব পড়বে না। আর সার আমদানিতে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় খতিয়ে দেখবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, দেশের সার্বিক মূল্যস্ফীতি মোটামুটি স্থিতিশীল। এছাড়া সম্প্রতি খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি কমেছে বলে জানান ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। দেখবেন, ইনফ্লেশন আমরা যতই আমদানি করছি, সাপ্লাইটা ইউজ করছি, একটা মেজর প্রবলেম কিন্তু আপনার যেটা সে হোলসেল এবং রিটেল মার্কেটে, ওরা তো অন্য বিয়ন্ড ইকোনমিক রেশনাল, এটা আপনারা নিজেই জানেন। দাম কমলে যে কমবে, পৃথিবীর অন্য দেশে কিন্তু খুব কমই হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ ক্রমেই পরিণত হচ্ছে এক হটস্পটে। বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির হারে বাংলাদেশ দ্বিতীয়, যা এখন আর শুধু পরিবেশ নয়, বরং স্বাস্থ্য ও অর্থনীতির উপর ভয়াবহ প্রভাব ফেলছে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের স্বাস্থ্য ও অর্থনীতিতে তাপের প্রভাব শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য উঠে আসে। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, তাপদাহ মোকাবেলায় নগর পরিকল্পনা পুনর্বিবেচনা করতে হবে। এছাড়া কেবল গবেষণা প্রতিবেদনে সীমাবদ্ধ না থেকে সুপারিশগুলোকে সময় সীমাবদ্ধ কর্মপরিকল্পনায় রূপ দেওয়ার উপর জোর দেন উপদেষ্টা। একই সঙ্গে প্রতিটি সংস্থাকে নিজ নিজ ভূমিকা স্পষ্টভাবে নির্ধারণ করতে এবং জাতীয় পর্যায়ের অংশীদারদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। আমাদের আইন আছে, আইনের প্রয়োগের ক্ষেত্রে আমরা খুবই পিছিয়ে আছি। সেই প্রয়োগটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। প্রয়োগের কাজ শুরু হয়নি, আমি সে কথা বলছি না, প্রয়োগের কাজ শুরু হয়েছে, কিন্তু আরো দৃশ্যমান, আরো জোরদার করতে হবে। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর
শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াং ওয়েন। মঙ্গলবার সকালে জামাত আমিরের বসুন্ধরা কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের রাজনৈতিক শাখার পরিচালক ঝ্যাং জিং। এ সময় তারা উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। সামনের দিনগুলোতে দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দ্বিপক্ষীয় উন্নয়ন ও অগ্রগতির ধারা আরও জোরদার হবে বলে তারা আশা প্রকাশ করেন। দিনের বাংলায় নিচ্ছে বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। হাইব্রিড মার্সেলো জাতের তরমুজ চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন নওগাঁর চাষিরা। বর্ষাকালীন ফসলে অধিক লাভবান হওয়ার আশা। বিরতির পর দিনের বাংলায় স্বাগত আরও একবার। পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় আসছেন। সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করতে ঢাকায় আসবেন হানিয়া। সানসিল্ক সম্প্রতি বাজারে এনেছে নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা। পাকিস্তানের সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দীর্ঘ সময় ধরে কাজ করছেন হানিয়া আমির। অল্প সময়ে টেলিভিশন, নাটক, চলচ্চিত্র ও ওয়েব কন্টেন্টে অভিনয়ের মাধ্যমে তিনি দক্ষিণ এশিয়ার বিনোদন দুনিয়ার উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠেছেন। 2016 সালে জনান চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় হানিয়ার। এরপর ধারাবাহিকভাবে দর্শকদের মুগ্ধ করেছেন মেরে হামসফর, ফেরি টেল, দিলরুবা, আনা, কাভি মে কাভি তুম নাটকে অভিনয়ে দক্ষতা প্রমাণ দিয়েছেন। রোমান্টিক, কমেডি, গ্ল্যামারাস সব ক্ষেত্রেই তার অভিনয় প্রশংসিত হয়েছে। এবার উচ্চ ফলনশীল হাইব্রিড মার্সেলো জাতের তরমুজ চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন নওগাঁর চাষিরা। লাভবান হচ্ছেন তারা। আধুনিক কৃষি প্রযুক্তির সহায়তায় এই তরমুজ এখন স্থানীয় কৃষকদের মধ্যে নতুন সম্ভাবনার উৎস হয়ে উঠেছে। কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় বর্ষাকালীন তরমুজ চাষে অধিক লাভবান হওয়ার আশা রয়েছে। নওগাঁ প্রতিনিধি আশরাফুল নয়নের প্রতিবেদন জানাচ্ছেন অর্ণব নাসির। নওগাঁ জেলা কৃষি বিভাগের আধুনিক কৃষি প্রযুক্তি প্রদর্শনী প্রকল্পের আওতায় রানীনগর সদর, মহাদেবপুর, পত্নীতলা ও নিয়ামতপুর উপজেলায় তরমুজ চাষ হয়েছে। উচ্চ ফলনশীল মার্সেলো জাতের এই তরমুজ উচ্চমাত্রায় ভাইরাস সহনশীল। গাছ রোপণের মাত্র 60 থেকে 65 দিনে ফসল সংগ্রহ করা যায়। পরিপক্ক প্রতিটি তরমুজের ওজন 3 থেকে 5 কেজি পর্যন্ত হয়। এটা মাত্র 2 থেকে 2.5 মাসের মধ্যে আমার প্রজেক্টটি মনে করেন পুরোপুরি বেচা কেনা সম্ভব হয়ে যাচ্ছে। তো এত অল্প সময়ের মধ্যে এত টাকা আমি পাচ্ছি, খুব একটা বেশি খরচও নেই। অসময়ের এই তরমুজ চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও। ফলটা দেখতে এমন সুন্দর, খেতে সেরকম সুস্বাদু এবং ভিতরে লাল টকটকে, মোটামুটি চাহিদাও আছে। এটা খুব ভালো ফলন হয়, এটা আমি শুনেছিলাম। আজকে আমি দেখার জন্য আসছি, দেখলাম, খুব ভালো লাগলো। আমি ইনশাল্লাহ সামনের বছর আমিও লাগাবো। কৃষি বিভাগ বলছে বিষমুক্ত উপায় নিত্য নতুন ফসল চাষে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে। তরমুজের ক্ষেত্রে আমরা এটি তাদেরকে বিভিন্ন কারিগরি পরামর্শের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি করে বাণিজ্যিকভাবে সেটি চাষাবাদ করে লাভবান হতে পারে সেই পরামর্শ আমরা কৃষি বিভাগ থেকে দিয়ে আসছি। আগামীতে এই তরমুজের চাষ আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে এবং কৃষকরা অধিক লাভবান হবেন বলে আশা জেলা কৃষি বিভাগের। নিউজ ডেস্ক, বাংলা টিভি। দিনাজপুরের হিলিতে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সড়ক সংস্কারে অনিয়ম তদন্তে নেমেছে দুদকের একটি দল। সোমবার হাকিমপুর উপজেলার সরঞ্জাগাড়ি রাস্তার সংস্কার কাজের অনিয়ম তদন্ত করেন জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক খায়রুল বাশারের নেতৃত্বে 2 সদস্যের একটি দল। এ সময় তিনি বলেন, রাস্তার বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করে এগুলো ল্যাবে পাঠানো হবে। ল্যাব থেকে যে প্রতিবেদন আসবে তার উপর ভিত্তি করে ব্যবস্থা গ্রহণ করা হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদল নেতাকে নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। মাদক ও অটো চুরির প্রতিবাদ করায় তাকে নির্যাতন করা হয়। মঙ্গলবার সকালে উপজেলার চনপাড়া বটতলা এলাকার ভুক্তভোগী শফিকুল ইসলামের দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন
ফায়েতপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি শফিকুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সভাপতি বাহার উদ্দিন, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক শাহ আলী, সহসভাপতি রেজাউল সহ ওয়ার্ড বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। কক্সবাজারে রঞ্জন চাকমার নামে এক আদিবাসীকে কুপিয়ে হত্যার পর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় বীরেল চাকমা নামে একজনকে আটক করেছে পুলিশ। উত্তরণ আবাসিক এলাকায় এই ঘটনা ঘটেছে। পুলিশের দেয়া তথ্যে জানা যায়, পূর্ব পরিচয়ের সূত্রে রঞ্জন চাকমা তার স্ত্রীকে নিয়ে বীরেল চাকমার বাসায় যান। এ সময় বীরেল চাকমা রঞ্জন চাকমার স্ত্রী কালো দেবী চাকমাকে ধর্ষণের চেষ্টা করলে বাধা দেন রঞ্জন চাকমা। এক পর্যায়ে উত্তেজিত হয়ে বীরেল চাকমা ধারালো রামদা দিয়ে রঞ্জনকে হত্যার পর কালো দেবী চাকমাকে ধর্ষণ করে। এ সময় কালো দেবীর চিৎকারে এলাকাবাসী বীরেল চাকমাকে আটক করে পুলিশে সোপর্দ করে। সাভারের আশুলিয়ায় গুলিবিদ্ধ অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার ভোরে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় অজ্ঞাত ২৪ বছর বয়সী এক যুবকের ক্ষতবিক্ষত গুলিবিদ্ধ মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা যুবককে স্থানীয় গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নানকে একাধিকবার ফোন দেয়া হলেও তাকে পাওয়া যায়নি। জামালপুরের দেওয়ানগঞ্জে গৃহবধূ সুমাইয়া হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার দুপুরে দেওয়ানগঞ্জ ইসলামপুর মহাসড়কে নিহতের স্বজন ও এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করে। এ সময় সুমাইয়ার স্বজনরা বলেন, গত ১১ সেপ্টেম্বর মধ্যরাতে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ দেওয়ানগঞ্জ উপজেলার বীর উৎমারচর গ্রামে শ্বশুরবাড়ি থেকে সুমাইয়ার মরদেহ উদ্ধার করে। স্বজনদের দাবি, তাকে হত্যা করা হয়েছে। বিয়ের পর থেকে সুমাইয়ার উপর নির্যাতন করে আসছিলেন তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এর সুষ্ঠু বিচার দাবি করেন তারা। গাজীপুরে মাটির ঘর ধসে তমিজ উদ্দিন দেওয়ান নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি গাজীপুর মহানগরের কাশিমপুর থানার গোবিন্দবাড়ি এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, তমিজ উদ্দিন দীর্ঘদিন ধরে নিজের মাটির তৈরি ঘরে বসবাস করছিলেন। তার স্ত্রী ও 2 ছেলে অন্যত্র বসবাস করায় তিনি একাই ওই ঘরে থাকতেন। প্রতিবেশীদের ধারণা, রোববার দিবাগত রাতে টানা ভারী বর্ষণের সময় ঘরের দেয়াল ধসে পড়ায় তিনি মাটি চাপা পড়ে মারা যান। মঙ্গলবার সকালে স্থানীয়রা ঘরের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া অবস্থায় তমিজ উদ্দিনকে দেখতে পান। বিষয়টি নিশ্চিত করেন জিএমপি কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান। মাদারীপুরের ত্রিভাগদি থেকে বলসা সড়কের পাশে নতুন করে 10,000 তালবীজ রোপণ করেছেন জিজিবিসা নামে একটি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন। পরিবেশ সুরক্ষায় এগিয়ে যায় একসাথে এই প্রতিবাদে জিজিবিসা নামে একটি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন গত 5 বছর ধরে তালের আটি, গাছের চারা ও বীজ রোপণ করে যাচ্ছেন। ইতিমধ্যে মাদারীপুর সদর উপজেলার বিভিন্ন রাস্তায় 30,000-এরও বেশি তালের আটি ও 3,000-এর বেশি গাছের চারা ও কয়েক হাজার আম, কাঁঠাল, অর্জুন, জামের বীজ লাগিয়েছেন। এরই প্রেক্ষিতে নতুন করে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড ত্রিভাগদি থেকে বলসা রাস্তায় 10,000 তালবীজ রোপণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য মিলন মুন্সি, মাহবুব আলম, সাজ্জাদ হোসেন সহ অন্যরা। দিনের বাংলায় নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছে কিছুক্ষণ পরেই।